আমি ওর কথার স্টাইল দেখে অবাক হচ্ছিলাম, তবু একগাল হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে বেরিয়ে ক্রিম মেখে চলে গেলাম ডাইনিং রুমে। বেশ সুন্দর করে সাজিয়েছে টেবিলটা, খাবারের ডেকোরেশনটাও ছিল দেখার মতো। ও দাঁড়িয়ে আছে, আমাকে বলল, বসুন। নিজে নিয়ে খেতে পারবেন নাকি আমাকে দিয়ে দিতে হবে? এমন সময় কিচেন থেকে ওর আম্মু বলে উঠল, তানু মা, তোর ফ্রেন্ডকে সব কিছু পাতে দিয়ে দিস, লজ্জায় খেতে চাইবে না হয়তো। ও একটু চেঁচিয়ে উত্তর দিল, আচ্ছা আম্মু, ঠিক আছে। আমি এবার ওকে একটু খোঁচা দিলাম, বললাম, বেশ বিরক্ত হচ্ছ মনে হচ্ছে। আমি আসাতে তোমার প্রতি তোমার মায়ের ভালোবাসা কমে যাচ্ছে নাকি? তানহা বলে, এসব বলছেন কেন? আর আমি বিরক্তই বা হব কেন? আমার মা তো আমারই থাকবে, ভালোবাসাটাও আমার জন্যই। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আসলে আমার তো মা নেই, তাই জানি না মায়ের ভালোবাসা কেমন। ছোটবেলায় মাকে হারিয়েছি, যখন থেকে বুঝতে শিখেছি তখন আর মাকে পাশে পাইনি। তোমার মা সত্যিই খুব ভালো, অনেক ভালো। তানহা বলে, সরি, আমি আপনাকে সেভাবে আঘাত করতে চাইনি। আমি জানতাম না যে আপনার আম্মু নেই। সরি, প্লিজ খেয়ে নিন। এই বলে ও আমার পাতে ভাত তরকারি দিতে লাগলো। ওকে অফার করলাম আমার সাথে খাওয়ার জন্য, কিন্তু খায়নি, বসে রইল আমার সামনে। আর কিছুক্ষণ পর পর এটা সেটা পাতে দিয়েই যাচ্ছিল। ডাইনিং রুমটা তানহার রুমের সাথেই লাগোয়া। আমার ফোনটি ওর বিছানার উপর রেখে এসেছি। ডায়েরি পড়ার সময় একবার বের করেছিলাম টাইম দেখার জন্য, পরে আর পকেটে বা ব্যাগে রাখতে খেয়াল ছিল না। ফোনের কথা মনে পড়তেই ফোনটা বেজে উঠল। এমনটা হয় প্রায়শই, এটা কাকতালীয়। ফোন বাজতে দেখে তানহা বলল, আপনি খান, ফোনটা আমি নিয়ে আসছি। ও চলে গেল। ও রুমে যেতেই রিংটোন বন্ধ হয়ে গেল। ভাবলাম রিসিভ করে আবার কথা বলা শুরু করলো নাকি। না, তেমন কিছু না। ও ফোনটি হাতে নিয়ে চলে আসলো আমার সামনে। আমি ওর মুখের দিকে তখনও তাকাইনি। ভাত খেতে খেতে বললাম, একটু ডাল দাও তো। আমার কথা শুনে ও দাঁড়িয়েই রইল, নড়েনি। আবার বললাম, একটু ডাল দাও, বাটিটা দূরে, আমি নাগাল পাচ্ছি না। বলতে বলতে ওর দিকে তাকালাম। ওর চেহারাটা লাল হয়ে গেছে। ভয় পেয়ে গেলাম আমি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলে, আপনার মৃত মা কি কবর থেকে ফোন দিয়েছিল আপনাকে? কেন বললেন এত বড় মিথ্যা? আমি ওকে বললাম, সেই কখন থেকে বাড়িতে না গিয়ে তোমার জন্য বসে আছি। তুমি এসেছো দেরি করে, আবার এসে আমার সাথে আপনি আপনি করে কথা বলতেছো। আমি তোমার কত বছরের বড় হই? মিথ্যা বলেছিলাম তোমার একটু সিম্পেথি পাবার আশায়, সেটাও আর পেলাম কই। আমি না হয় সেদিন তোমাকে রাগের মাথায় কয়েকটা ধমক দিয়েই ফেলেছিলাম, সেজন্য তুমি একেবারে কোচিং স্কুল সব ছেড়ে দিবা? এটা কোনো কথা হলো বলো? না। এত কিছু বলার পরও ওর চেহারায় কোনো পরিবর্তন দেখা গেল না। বাড়াবাড়িটা হয়তো একটু বেশিই করে ফেলেছি। খাবার শেষ করে আন্টির কাছ থেকে বিদায় নিতে গেলাম। বললাম, আসছি আন্টি। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে। আন্টি বললেন, তাই? আচ্ছা বাবা, যখনই সময় পাও এসো। তোমার এই মাকে এসে দেখে যেও, সাবধানে যেও বাবা। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। এই বলে তানহার রুমের সামনে গেলাম। দরজাটা চাপানো। নক করলাম আমি। দুবার নক করার পর ও বলল, আসুন। ভিতরে ঢুকলাম আমি। ব্যাগটা নিতে নিতে বললাম, সেদিন যা হয়েছে তার জন্য আমি সরি। আর আজকে মাকে নিয়ে মিথ্যা কথা বলার জন্যও সরি। প্লিজ নেক্সট উইক থেকে রেগুলার কোচিং ক্লাসে যেও। আসছি আমি। আমার কথাগুলো একটু ভারী স্বরেই বললাম। বেরিয়ে এলাম আমি। বাসার বাইরে এসে রাস্তার ফুটপাত ধরে হাঁটছি আর ভাবছি, আমি যাই বলি না কেন, তানহা সত্যি আমাকে অনেক ভালোবাসে। ওর মনটা অনেক ভালো। কলেজ লাইফের 1.5 বছরে ওকে কোনোদিনও কারোর সাথে কোনো বাজে আচরণ করতে দেখিনি। পড়াশোনাতেও অনেক ভালো, আর ওর পরিবারটাও খুব ভালো। আমি কি তাহলে ওর সাথে অন্যায় করেছি? ওর অজান্তে আমাকে ও যে ভালোবাসে সেটা জেনে নিয়েছি আমি। এখন আমার কি করা উচিত? ওর সাথে কি ঘনিষ্ঠতা গড়ে তুলবো যেন ও নিজে থেকে আমাকে ভালোবাসার কথাটি বলে, নাকি আমি ওকে বলে দিব, তানহা, বড্ড ভালোবাসি তোমায়?